গাজা ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় নিহত আরও ৩৩ জন। এদিকে নিজের গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে বাইডেনের সাহায্য চাইলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অন্যদিকে গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া। ভারতের রেকর্ড ভাঙা গরম এপ্রিলে ৯ জনের মৃত্যু। এদিকে পাকিস্তানে এপ্রিল জুড়ে ঝড় বৃষ্টিতে নিহত ১৪৩ জন। ব্রাজিলে ভারী বৃষ্টি বন্যায় ১০ জনের মৃত্যু হয়েছে। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। গাজা ইসরায়েলি আগ্রাসনের কারণে ৯০% ফিলিস্তিনি দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিস। ধারণা করা হচ্ছে গাজায় প্রায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এদিকে গাজা ইউক্রেনের চেয়ে বেশি ধ্বংসস্তূপ রয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড নেশনস মাইন অ্যাকশন সার্ভিস। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। আবারও ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু গাজার রাফা শহর। যুদ্ধ শুরুর পর ইসরায়েলের নির্দেশে নিরাপদ আশ্রয়স্থল ভেবে সীমান্তবর্তী এই শহরেই আশ্রয় নিয়েছে গাজা উপত্যকার বিশাল সংখ্যক বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই অনবরত হামলার শিকার হচ্ছে সেখানে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। আমরা শুধু বাঁচার আশায় ছুটে চলেছি। ওরাই আমাদের আল সাবুরায় আশ্রয় নিতে বলেছে। এখন আমাদের মাথার উপর জেনে শুনে বোমা ফেলছে। কি অপরাধ আমাদের? কোথায় গিয়ে বাঁচবো? অবরুদ্ধ গাজা উপত্যকার ৯০% ফিলিস্তিনি দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। বুধবার তাদের এই অবস্থার কথা জানিয়েছে গাজা সরকারের মিডিয়া অফিস। এক বিবৃতিতে তারা জানায়, গাজায় প্রায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ইউনাইটেড নেশনস মাইন অ্যাকশন সার্ভিস জানিয়েছে, গাজায় ইউক্রেনের চেয়ে বেশি ধ্বংসস্তূপ রয়েছে। এসব ধ্বংসস্তূপে অনেক অস্ত্রের অবিস্ফোরিত উপাদান থাকায় গাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করা ব্যয়বহুল ও বিপজ্জনক হয়ে উঠেছে বলেও জানায় সংস্থাটি। এদিকে গাজায় ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৩ জন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫৭ জন ফিলিস্তিনি। এই নিয়ে ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে নিহতের সংখ্যা বেড়ে ৩৪,৫৬৮ জনে দাঁড়িয়েছে। গাজায় আগের তুলনায় ত্রাণ কার্যক্রম বাড়লেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। এদিকে গাজার উত্তরাঞ্চলে ত্রাণ প্রবেশের জন্য ইরেজ সীমান্ত খুলে দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ৭ ত্রাণকর্মী নিহতের ১ মাস পর বুধবার আবারও গাজায় ত্রাণ কার্যক্রম শুরু করেছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন। সৃষ্টি ঘটক, ৭১। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধে মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ১৭,০০০ শিশু। গত ৭ অক্টোবর থেকে গাজা নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে শিশুরা। গাজায় বাবা মা থেকে বিচ্ছিন্ন শিশুদের প্রত্যেকেরই হৃদয় ভেঙে দেওয়ার মতো গল্প রয়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজায় চলমান যুদ্ধে মা বাবা থেকে বিচ্ছিন্ন ৭ মাসের ছোট্ট শিশু ইয়াহিয়া হামুদা। যুদ্ধের কারণে মায়ের গর্ভ থেকে নির্দিষ্ট সময়ের আগেই জন্ম হয়েছে তার। রাখা হয়েছিল হাসপাতালের ইনকিউবেটরে। সেখানেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে ইসরায়েল বাহিনীর অভিযান শুরু করায় গাজার দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়া হয় তাকে। এর মধ্যে দিয়ে পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ে শিশুটি। এমনকি প্রায় ৩ মাস তার সন্ধানও পাচ্ছিল না মা বাবা। অবশেষে জানতে পারেন রাফার আল আমিরাত হাসপাতাল কর্তৃপক্ষই দেখভাল করছে ইয়াহিয়ার। তাতেই মেলে স্বস্তি। এদিকে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়াতে এখনও আটকে আছে হামুদের মা বাবা। কারণ জাবালিয়া থেকে রাফা পর্যন্ত ৩০ কিলোমিটার পথ একই সাথে ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। তাই ৭ মাস ধরে তাদের আদর স্নেহ থেকে বঞ্চিত শিশুটি। মুঠোফোনে সন্তানের ছবি দেখে এখন সময় কাটাতে হয় মুকাত হামুদা ও বাবা জাকারিয়ার। গত ৭ মাসের মধ্যে আমি এখনো ইয়াহিয়াকে দেখতে পাইনি। এখন তার ছবিগুলোই আমার কাছে শেষ সম্বল। আমি তাকে কোলে নিতে চাই, আদর করতে চাই। আমি তার জন্য দীর্ঘ প্রতীক্ষা করেছি। আমার এখন একটাই আশা, আমি যেন তাকে ফিরে পাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শিশুটিকে আল্লাহর অশেষ রহমতে বাঁচাতে পেরে তারাও খুশি। হামুদাকে আমরা এখানে প্রায় ৪ মাস ধরে লালন পালন করছি। প্রচন্ড খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে তাকে কামাল আদওয়ান হাসপাতাল থেকে আল আমিরাতি হাসপাতালে আনা হয়।
তাকে প্রায় 1 সপ্তাহ ধরে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়া হয়েছে। এরপর অবস্থার উন্নতি হতে থাকে। ইয়াহিয়া এখন হাসপাতালটির নবজাতক ইউনিটেই বেড়ে উঠছে। গাজার পরিস্থিতি শান্ত হলে বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার অপেক্ষায় হাসপাতাল কর্তৃপক্ষ। ঋতু সাহা, ৭১। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের 2 কর্মকর্তা জানিয়েছেন, বাইডেনকে টেলিফোন করে আইসিসিকে গ্রেফতারি পরোয়ানা জারি করা থেকে বিরত রাখতে ওয়াশিংটনের প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। এদিকে গ্রেফতারি পরোয়ানা জারির প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের এক মুখপাত্র বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে একটি মুক্ত ও অবাধ তদন্ত পরিচালনা করা হচ্ছে। কাজের সুবিধার্থে যে কোনো পদক্ষেপ নিতে হতে পারে বলেও জানান তারা। গ্রেফতার, হামলা, সহিংসতার মধ্যেই যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে চলছে ইসরায়েলের আগ্রাসন বিরোধী বিক্ষোভ। সবশেষ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজ অফ নিউ ইয়র্ক থেকে প্রায় ৩০০ শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলিপন্থী প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে গাজায় ইসরায়েলের যুদ্ধবিরোধী বিক্ষোভ বাড়ছে। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা চলাকালে মুখোশ পরা ইসরায়েলিপন্থী একটি দল ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এই সময় ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের শিবির গুঁড়িয়ে দেয় ইসরায়েলের সমর্থকরা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জিন ব্লক বলেছেন, ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের উপর হামলার ঘটনাটি ঘটিয়েছে উস্কানিদাতাদের একটি দল। এদিকে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা চলাকালে পুলিশ সময় মতো উপস্থিত না হওয়ায় সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর দপ্তর। গভর্নর গ্যাভিন নিউসমের মুখপাত্র বলেছেন, দেরি করে আসার পর পুলিশের এই সংক্ষিপ্ত হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজ থেকে অন্তত ৩০০ ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এই ক্যাম্পাস থেকে পুলিশ যখন শিক্ষার্থীদের গ্রেপ্তার করে, তখন বিক্ষোভকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রবেশপথে সারি বেঁধে দাঁড়িয়েছিলেন যাতে পুলিশ ভেতরে ঢুকতে না পারে। ক্যাম্পাসের নিয়ন্ত্রণ ফিরে পেতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অনুরোধের পর পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের হটিয়ে দেয়। তবে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় আবারও সেখানে তাঁবু গেড়ে অবস্থান নিতে শুরু করেছে শিক্ষার্থীরা। এদিকে যুক্তরাষ্ট্রের বাইরেও ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্সের অনেক বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। মনিরুজ্জামান বাবু, ৭১। গাজাগামী জর্ডানের 2টি ত্রাণবাহী ট্রাকে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার ত্রাণবাহী ট্রাকে ইসরায়েলি হামলার বিষয়টি জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলার পরেও ত্রাণবাহী ট্রাকটি সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অবশেষে গাজায় পৌঁছায় ট্রাক দুটি। তারা আরও বলেছে, খাদ্য, ময়দা, অন্যান্য মানবিক সহায়তা বহনকারী ট্রাকেও আক্রমণ করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এদিকে ইসরায়েলি আইনি সহায়তা সংস্থা হেনুনে এক বিবৃতিতে বলেছে, ত্রাণবাহী ট্রাকে হামলা করা 4 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কঠোর নিন্দা জানিয়েছে জর্ডান। ফিলিস্তিনের গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবসের এক বক্তব্যে পেট্রো বলেন, বৃহস্পতিবারই ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে কলম্বিয়া। এ সময় ইসরায়েলের রাষ্ট্রপ্রধান বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যাকারী বলেও আখ্যা দেন তিনি। বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। গত বছর অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল বলিভিয়া। সে সময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাস সহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল। ভারতের লোকসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের এক জনসভায় মমতা বলেন, 19 লাখ ইভিএম মেশিন পাওয়া যাচ্ছে না। ভারতের জনগণ কমিশনকে নিরপেক্ষ হিসেবে দেখতে চায় বলে জানান তিনি। 2 দফায় ভোট গ্রহণে কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ করে মমতা আরও বলেন,
প্রথম দফা ও দ্বিতীয় দফা নির্বাচন শেষে কমিশনের সূত্র ধরে সব মিডিয়া জানিয়েছে কোথায় কত শতাংশ ভোট পড়েছে। এর মাধ্যমে নির্বাচন কমিশন বিজেপির ভোট শতাংশ বাড়িয়ে দিয়েছে বলেও জানান তিনি। ভারতের ছত্তিশগড় রাজ্যের নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলির ঘটনায় 10 জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। মঙ্গলবার রাজ্যটির মাওবাদী অধ্যুষিত বস্তার অঞ্চলের আবু জামাদ বনে দুপক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে পুলিশ। ছত্তিশগড় রাজ্যের পুলিশ জানিয়েছে সেদিন বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে অন্তত 10টি মৃতদেহ, বেশ কিছু অস্ত্র উদ্ধার করে তারা। এর আগে নিকটবর্তী একটি জেলায় দুপক্ষের মধ্যে আরেক লড়াইয়ে 29 জন বিদ্রোহী নিহত হন। মাওবাদী বিদ্রোহীদের সাথে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এটা দ্বিতীয় বড় গোলাগুলির ঘটনা। ভারতের 7 ধাপের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে দেশটির সরকার। ভারতে এপ্রিল মাসে রেকর্ড ভাঙা গরমে 9 জনের মৃত্যু হয়েছে। দেশটির কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মে মাসেও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বিভিন্ন রাজ্যে। এর মধ্যে দক্ষিণ রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, মারাঠাওয়াড়া এবং গুজরাটে মে মাসে 5 থেকে 8টি অতিরিক্ত তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। গত এপ্রিল মাসে ভারতের পূর্বাঞ্চলীয় পশ্চিমবঙ্গ রাজ্যে সবচেয়ে বেশি তাপদাহ বয়ে যায়, যা ছিল গত 15 বছরের সর্বাধিক। আরেক রাজ্য ওড়িশাতেও ছিল তীব্র গরম, সেখানেও গত 9 বছরের রেকর্ড ভেঙেছে তাপমাত্রা। 2016 সালের এপ্রিল মাসের পর এই প্রথম টানা 16 দিন তাপপ্রবাহ দেখেছে ওড়িশা। মূলত কালবৈশাখীর দেখা না মেলাতে তাপমাত্রা মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে। পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এপ্রিল মাসে প্রবল বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত 143 জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ধ্বংস হয়েছে হাজার হাজার ঘরবাড়ি এবং লাখ লাখ একর জমির ফসল। পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে অন্যান্য বছর এপ্রিল মাসে দেশটিতে যে পরিমাণ বৃষ্টিপাত হয় চলতি বছর তার তুলনায় 164% বেশি বৃষ্টিপাত হয়েছে, যা একেবারেই অস্বাভাবিক। এপ্রিলের ভারী বৃষ্টিতে পাকিস্তানের 4 প্রদেশ ও 3 কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি নিহত ও ঘরবাড়ি ধ্বংসের ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। প্রদেশটির প্রশাসনের তথ্য অনুযায়ী খাইবার পাখতুনখোয়ায় নিহত হয়েছেন 83 জন। বন্যা ও ভূমিধসে পাঞ্জাব ও বেলুচিস্তানে 21 জন করে মারা গেছেন। অন্যদিকে আজাদ কাশ্মীর এবং গিলগিট বালতিস্তানে 14 আর সিন্ধ প্রদেশে নিহত হয়েছে 4 জন। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। এখনও প্রায় 24 জন নিখোঁজ রয়েছেন। রিও গ্রান্ডে ডো সুল রাজ্যে বন্যার কারণে শতাধিক পৌরসভার প্রায় 3300 জন বাস্তুচ্যুত হয়ে পড়েছে। আগামী কয়েকদিনে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির মধ্যেও নিখোঁজদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা। রাজ্যের ডেপুটি গভর্নর গ্যাব্রিয়েল সোজা বলেছেন, বৃষ্টি বন্যায় প্রায় $20 মিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন কমপক্ষে 11 জন বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন এবং 20,000 মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্দোনেশিয়ার তাবুল্যাঙ্গাং দ্বীপে একটি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়। সেখানকার আশপাশের এলাকার অন্তত 12,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া অগ্নুৎপাতে এরই মধ্যে বিভিন্ন এলাকায় কালো ধোঁয়া ও ছাই উড়ে যেতে শুরু করেছে। এতে সেখানে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া সেখানে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে। এপ্রিল শুরু থেকে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ সহ বেশ কয়েকটি দ্বীপের অনেকগুলো আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে। অনেক জায়গায় লাভা আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ায় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। ইন্দোনেশিয়া পৃথিবীর অন্যতম আগ্নেয়গিরি সম্পন্ন একটি দেশ। রাশিয়ার একাধিক অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার দেশটির বেসরকারি রুশ রিয়াজান তেল শোধনাগারে হামলা চালায় তারা। হামলার পর রিয়াজান তেল শোধনাগারটিতে আগুন ধরে যায়। অঞ্চলটির গভর্নর পাভেল মালকভ জানান, ড্রোন হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। রাশিয়ার মোট অপরিশোধিত তেলের প্রায় 5.8% পরিশোধন করে এই শোধনাগারটি। এটা বারবার ইউক্রেনের বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এদিকে ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার কুর্স্ক এবং ভেরোনেজ অঞ্চলেও ড্রোন হামলার কথা জানিয়েছেন অঞ্চলগুলির গভর্নররা। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তারা। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে একটি মহাসড়ক থেকে ধসে 18টি গাড়ি খাদে পড়ে 36 জন
মারা গেছে, আহত হয়েছে আরও 30 জন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে মেইজো শহর এবং ডাবু কাউন্টির মধ্যে সংযোগ স্থাপনকারী S12 হাইওয়ের 17.9 মিটার অংশ বুধবার গভীর রাতে ধসে পড়ে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের কারো অবস্থায় এখন আর গুরুতর নয়। এরই মধ্যে গাড়িগুলো উদ্ধারের জন্য কাজ শুরু করেছে উদ্ধারকর্মীরা। মহাসড়কটি ধসের কারণ এখনও জানা যায়নি।